নমস্কার, আমি দীপ রায়। তো আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ এবং মানব সভ্যতার ওপর এটার প্রভাব নিয়ে। তো প্রথমে আমি একটা ইনফরমেশন রাখছি আপনাদের সামনে। সেটা হলো ইন 2016 দ্য ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম পাবলিশড এ রিপোর্ট কল্ড ইউনেপ ফ্রন্টার্স 2016 report. In this report, the second chapter was dedicated to zoonotic diseases that pass from animal to humans. In this chapter was written that deforestation, climate change, and livestock agriculture are among the main causes that increase the risk of such disease. It was mentioned that every 4 months a new disease is discovered in humans. It was said that outbreaks that already happened as of 2016 led to loss of lives and financial losses of billions dollars, and if future disease will turn into pandemics, it will cost trillions of dollars. তো এটা হচ্ছে 2016 সালের একটা রিপোর্ট। সেখানে খুব সুস্পষ্টভাবে বলা হয়েছে যে ক্লাইমেট চেঞ্জের কারণে, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে, ডিফরেস্টেশনের কারণে পৃথিবীতে প্রতি 4 মাসে একটা নতুন রোগ পশুর শরীর থেকে মানুষের শরীরে সংক্রমণ ছড়াবে, এবং সেটা প্রতি 4 মাসে একটা নতুন করে। সেটা 2016 সালের একটা রিপোর্টে বলা হয়েছিল। তো আজকে যে কোভিডের পরিস্থিতি তৈরি হয়েছে, তো সেটা পূর্ব নির্ধারিত ছিল, আমাদের কৃতকর্মেরই ফল, এবং সেটা যে প্যান্ডেমিকে রূপান্তরিত হবে, মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলবে, তো সব কিছুই অনেক আগে থেকেই জানা আমাদের। কিন্তু সমস্যাটা হলো জেনেও আমরা সেটা নিয়ে কোনো স্টেপ নেইনি। ওর স্টেপ কেন নিতে পারিনি, কী কারণে নিতে পারিনি, বা নেওয়ার সদিচ্ছা কেন ছিল না, তো সেই বিষয়ে আমি একটু অ্যানালাইসিস রাখবো আমার মতো করে। তো আজকে কোভিড এই 1 থেকে 1.5 বছর হতে চললো, আই থিঙ্ক মোর দ্যান দিস। তো সেই জায়গাটা আসলে এই 1.5 বছরে কোভিডের সাথে আরও কত সংক্রামক রোগ নতুন নতুন করে ছড়িয়েছে কিনা আমার জানা নেই। আর এই রিপোর্ট যদি সত্যি হয় তাহলে তো ছড়ানোর কথা, কজ এখানে বলা হচ্ছে যে প্রতি 4 মাসে একটা নতুন সংক্রামক রোগ মানুষের শরীরে, পশু থেকে সংক্রমিত হবে। তো এটা আসলে অবাক্যার কোনো ব্যাপার না। তো আমাদের কৃতকর্মের কারণেই আমাদেরকে এখন এই অবস্থার সাথে মানিয়ে নিয়ে চলতে হবে। তো যাই হোক, সেটা ফ্যাক্ট না, তো ফ্যাক্ট অবশ্যই ফ্যাক্ট। আবার কজ আমাদের তো জানতে হবে যে কেন আমরা আজকে এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। তো আরেকটা ডাটা, strengthening the global response to 1.5 degree centigrade global warming. Since 1970, the global average temperature has been rising at a rate of 1.7% per century, compared to a long-term decline over the past 7,000 years at a baseline rate of 0.01 per century. তো এই হারে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। এবার যদি আমরা বিশ্ব উষ্ণায়নের কারণগুলো দেখে আসি, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্লিয়ার হবে যে কেন প্রকৃতির এই পরিবর্তন। ট্রান্সপোর্টেশন, গাড়ি যানবাহনে আমরা যে অয়েল ইউজ করি সেটা থেকে যে কার্বন উৎপন্ন হয়, সেটার কারণে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। পাওয়ার প্ল্যান্টস অ্যান্ড ডিফরেস্টেশন, অফকোর্স, প্রচুর গাছ কাটছি, নগরায়ন, শিল্পায়ন এটার নাম নিয়ে। কারণ আমাদের কাছে আধুনিকতা বলতে, আধুনিক সভ্যতা বলতে আমাদের সামনে এটাই উপস্থাপন করা হয়েছে, বড় বড় বিল্ডিং, বড় বড় রাস্তাঘাট, লাইক দিস, অনলি দিস। সেখানে পরিবেশের ক্ষতি হোক বা না হোক সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই মানুষের। যেমন আমি আমাদের অশোকনগরেরই একটা প্রেক্ষাপট বলি, উত্তর 24 পরগনা, যশোর রোড। এটা পূর্ব বাংলাকে এবং পশ্চিম বাংলাকে মিলিত করেছে সড়ক পথে। তো সেই যশোর রোডের চারপাশে শতবর্ষী প্রচুর গাছ আছে। তো একবার উদ্যোগ নেওয়া হয় যে এই গাছগুলোকে কেটে রাস্তাকে চওড়া করা হবে, আর রাস্তা চওড়া করা অবশ্যই দরকার, এবং সেটা নিয়েও জনস্বার্থ মামলাও হয়। একটা হচ্ছে গাছ কাটার পক্ষে জনস্বার্থ মামলা, আরেকটা হচ্ছে গাছ কাটার বিপক্ষে জনস্বার্থ মামলা। তো সেই জায়গা থেকে কিছু মানুষের যুক্তি এমন ছিল যে রাস্তায় জ্যাম হয়, চলতে অসুবিধা হয়, তো এই গাছগুলো তো কাটা দরকার, রাস্তা চওড়া হওয়া দরকার। তো কথাটা হচ্ছে যে এটা হচ্ছে আধুনিকতা, কজ এটাই নগরায়ন। আপনাকে বড় বড় নগর যখন হবে তখন যানজটের চাপ
থাকবে, তো তখন রাস্তা আপনাকে প্রশস্ত করতে হবে, চওড়া করতে হবে। তো তার জন্য 2-4টে গাছ কাটলে এটাতে কোনো ক্ষতি হয় না, এটা আমাদের মগজে মননে খুব সুন্দরভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই গাছ যে আমাদের জীবন রক্ষাকারী অক্সিজেন সরবরাহ করে যাচ্ছে প্রতিনিয়ত, এটা যে পরিবেশের একটা অংশ এবং শত শত বছর ধরে প্রকৃতিকে যে লালন করছে, তো সেই জায়গাটা আমাদের সামনে কখনো উপস্থাপন করা হয়নি। তো সেই কারণে আমরা জানিও না। আমাদের কাছে আমরা অবশ্যই মানব সভ্যতাকে সামনে এগিয়ে দিকে নিয়ে যেতে চাই। আর মানব সভ্যতার অগ্রসরতা মানেই আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে নগরায়ন ও শিল্পায়ন। তো এই নগরায়ন এবং শিল্পায়নের কারণে আমরা কোনো কিছু করতেই পিছু পারি না। তো সেই কারণে এই শতবর্ষের গাছগুলো কাটতেও আমাদের বিবেকে এক মুহূর্তের জন্য আলোড়ন হয়নি, বা এক মুহূর্তের জন্য আমরা সংকোচ করিনি যে এই গাছগুলোকে কাটা হবে বা কেন কাটা হবে। তো এটা আমাদের ফল্ট না। এবং এই যে করোনাকে নিয়ে লকডাউন বা যাবতীয় করোনাকে আটকানোর জন্য, করোনা সংক্রমণ রোধ করার জন্য এত আয়োজন, তাহলে এই আয়োজনগুলো 2016-এর একটা রিপোর্টে যেখানে বলা হয়েছে যে প্রতি 4 মাসে একটা নতুন সংক্রামক আসবে। তো 2016 থেকে পৃথিবী, আমরা মানব সভ্যতা, আমরা এই সংক্রমণকে বা এই রোগ মানুষের শরীরে যেন পশু থেকে সংক্রমিত না হয় তার জন্য কি পদক্ষেপ নিয়েছি। প্রায়ই তো শোনা যায় বিশ্ব শক্তি যেগুলো আছে, সামরিক মহড়া দেয়, আমেরিকা, রাশিয়া, চায়না, জাপান, আমাদের ভারতবর্ষ এর মধ্যেই আছে। এই নতুন ক্ষেপণাস্ত্র, নতুন সাবমেরিন, লট অফ, মানে অনেক আয়োজন একে অপরকে মারার জন্য, নিজেকে ধ্বংস করার জন্য হাজারো আয়োজন আছে আমাদের। কিন্তু নিজেকে বাঁচাতে, আমাদের প্রাণপ্রিয় পৃথিবীকে বাঁচাতে আমাদের কি আয়োজন ছিল, কি প্রস্তুতি ছিল? তো এটা আসলে কোনো প্রস্তুতি না থাকার কারণে আমরা সব কিছু জেনেও আমরা অবুঝের মতো আচরণ করেছি। কেন অবুঝের মতো আচরণ করেছি এর উত্তর আমরাই ভালো দিতে পারবো। আমরা যদি নিজেকে দেখি, নিজেকে জানি, নিজেকে চিনতে চাই, নিজের ভুলগুলো দেখতে চাই, তাহলেই না শুধরাতে পারবো। আর ভুলগুলোকে যদি আমরা ভুল মনেই না করি তাহলে শুধরানোর প্রশ্নই ওঠে না। তো আমার কাছে এই করোনাকে রোধ এর জন্য যে যাবতীয় আয়োজন, সেটাকে এর সমতুল্য বলে মনে হয়েছে। যে যেই দেশে, যেই সমাজে নারীকে একটা যৌন পণ্য হিসেবে সকলের সামনে উপস্থাপন করা হয়, যেখানে টিভি খুললেই দীপিকা পাডুকোনের নগ্ন শরীর বা বিভিন্ন আঙ্গিকে দীপিকা পাডুকোনকে উপস্থাপন করা হয়, ক্যাটরিনা কাইফকে উপস্থাপন করা হয়, আরও বিভিন্ন মানুষ আছে, আমি তাদের সকলের নাম নিচ্ছি না, আর নাম নেওয়াটাও ঠিক না। তো তাদেরকে যেখানে উপস্থাপন করা হয়, তো সেই দেশে যেখানে যে সমাজকে ভাবতে শেখানো হয় যে নারী কেবলমাত্র একটা যৌন পণ্য, তোমার যৌন লালসা মেটানোর বস্তু, সেই সমাজে ধর্ষণ হবে এটা অস্বাভাবিক কোনো কিছু নয়। ধর্ষণটা সেই সমাজে খুব স্বাভাবিক, কারণ যেখানে যৌনতা মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি এবং যেখানে নারীকে মানুষ হিসেবে না, নারীকে একটা যৌন পণ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এই সমাজের পুরুষেরা তারা নারীকে তো মানুষ হিসেবে সম্মান করতেই শিখছে না, তারা নারীকে যৌন পণ্য হিসেবেই দেখতে শিখছে। তো সেই সমাজে ধর্ষণটা খুব অস্বাভাবিক কোনো কিছু না। আর সেই সমাজ আবার ধর্ষকের বিচার চাইছে, সেই সমাজ আবার ধর্ষকের বিচার করছে। তো যে সমাজ ধর্ষক তৈরি করছে নিজ হাতে, সেই সমাজে তো ধর্ষকের বিচার চাওয়াটা আসলে রঙ্গমঞ্চের নাটক ছাড়া আর কি হতে পারে। তো করোনা সংক্রমণকেও আমার একই রকম লেগেছে, যেখানে সুস্পষ্টভাবে বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের কারণে, ডিফরেস্টেশনের কারণে প্রতি 4 মাসে একটা নতুন সংক্রামক রোগ পশু থেকে মানুষের শরীরে সংক্রমিত হবে। সেখানে ডিফরেস্টেশনের জন্য তোমার কোনো উদ্যোগ নেই, যেখানে নতুন সাবমেরিন ইন্ডিয়া পাকিস্তানকে ধ্বংস করার জন্য, আমেরিকা সোভিয়েত ইউনিয়নকে ধ্বংস করার জন্য, অস্ট্রেলিয়া চায়নাকে ধ্বংস করার জন্য, জাপান চায়নাকে ধ্বংস করার জন্য, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করার জন্য প্রতিনিয়ত তৈরি করে যাচ্ছে, সামরিক মহড়া দিয়ে যাচ্ছে। সেখানে এই প্রাণপ্রিয় পৃথিবীকে বাঁচাতে বিশ্বের কোনো পরাশক্তির কোনো মাথা ব্যথা নেই। তো সেই জায়গা থেকে এই করোনার মতো পরিস্থিতি খুব এক্সপেক্টেড ছিল, আনএক্সপেক্টেড কোনো কিছু ছিল না। আমি আরও কিছু এক্সাম্পল দিচ্ছি, কজ আমার মনে হয় আমাদের এই উপলব্ধিগুলো ভীষণ দরকার। যেমন আপনারা দেখবেন যে মাদকে প্রতিনিয়ত মাদক এর যে সংস্কৃতি,
এবং বিশ্বের সব থেকে যে লাভজনক ব্যবসাগুলো তার মধ্যে প্রধান 3টি ব্যবসা হচ্ছে পর্ণ ব্যবসা, মাদক ব্যবসা এবং অস্ত্র ব্যবসা। যেই 3টার মানব সভ্যতার জন্য কোনো উপকারী দিক আছে বলে আমার জানা নেই, বা মানব সভ্যতায় আমাদের বড় বড় সমাজবিজ্ঞানীরা বা ভদ্রলোক মানুষেরা, সুশীল মানুষেরা এটাকে নিয়ে ভালো কোনো কমেন্ট করেছে বলে আমার জানা নেই। কিন্তু পৃথিবীর সব থেকে বেশি মুনাফা এই 3টা ব্যবসা থেকে আসে। তো কর্পোরেট অর্থাৎ আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা আসলে প্রফিট বুঝি, আমাদেরকে একটা দৌড়ে থাকতে হয় সবসময় নিজেদের সার্ভাইভালের জন্যই। কম্পিটিশনের মার্কেট, আমাদেরকে ভাগতে হয় সবসময়। ওই 3 ইডিয়টসের একটা কথা আছে না, যে পেট থেকে পড়ে পারিনি, তার আগে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দৌড়ে লেগে গিয়েছি। তো ঠিক একই রকম করে আমাদের কম্পিটিশনের মার্কেট, তো সেখানে আমাদের প্রফিট ছাড়া আমরা অন্য কোনো কিছু চিন্তা করতে পারি না। তো সব থেকে বেশি প্রফিট যে করতে পারবে সেই মার্কেটে সব থেকে টপে থাকবে, অর্থাৎ সে সার্ভাইভ করতে পারবে। হি অর শি উইল ডমিনেট দ্য মার্কেট। তো সেই জায়গা থেকে অস্ত্র ব্যবসাকে আমার টিকিয়ে রাখতে হবে, পর্ন ব্যবসাকেও আমার টিকিয়ে রাখতে হবে, মাদক ব্যবসাকেও আমার টিকিয়ে রাখতে হবে, যেটার মানব সভ্যতার ওপর কোনো উপকারী প্রভাব আছে বলে কেউ দাবি করেছে আমি এখনো পর্যন্ত শুনিনি। কিন্তু তারপরও কেন আমরা এই ব্যবসাগুলো করছি? কেন মধ্যপ্রাচ্যে আমরা যুদ্ধাবস্থা জিয়ে রাখছি? কেন কাশ্মীরে আমরা যুদ্ধাবস্থা জিয়ে রাখছি? কেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছে? তো এই আমরা মানুষরা কি পারি না নিজেদের ভালোর জন্য, সকলের ভালোর জন্য এই অবস্থাগুলোকে ওভারকাম করতে? বা আমরা কি কখনো চেষ্টা করেছি? নাকি আমরা যুদ্ধাবস্থা জিয়ে রাখতে চেয়েছি? কারণ যখনই যুদ্ধ হবে তখনই না অস্ত্রের ব্যবসা হবে, যখনই নারীকে যৌন পণ্য হিসেবে উপস্থাপন করা হবে তখনই না পর্নের ব্যবসা হবে। তো এটাকে আসলে যখন আমি জাস্টিফাই করছি টিভিতে বা মিডিয়াতে 2-4টে ভালো কথা বলে, যে না, নারীকে মানুষের মতো করে সম্মান করা উচিত, যুদ্ধ বন্ধ হোক, আমরা সকলে শান্তি চাই, তো এই ব্যাপারগুলো আসলে গরু মেরে জুতোদানের মতোই। এই ব্যাপারগুলো আসলে রঙ্গমঞ্চের নাটক ছাড়া আর কি হতে পারে? তো আজকে করোনার মতো নতুন নতুন রোগ প্রতি 4 মাসে যদি একটা করে আসে এবং পৃথিবীর পুরো মানব সভ্যতা তার কারণে যদি বিপর্যস্ত হয়, তার সম্পূর্ণ দায় আমাদেরকেই নিতে হবে। কারণ আমরাই কখনো ভাবিনি আমরা কি করছি, আমরা নিজেদের কাজকে প্রশ্ন করিনি, আমরা কেবল দৌড়ে লেগে গিয়েছি, আমরা কেবল প্রতিযোগিতার পৃথিবীতে দৌড়াচ্ছি ভাবছি। এবং আমাদের কাছে আধুনিকতা মানেই শিল্পায়ন, আধুনিকতা মানেই নগরায়ন, এবং সেই ব্যাপারটাকে নেতৃত্ব দিচ্ছে কর্পোরেটরা, ব্যবসায়ীরা, আমাদের মতো ব্যবসায়ীরা। এবং আমরা খুব ক্ষুদ্র ব্যবসায়ী, কিন্তু আমি ব্যবসায়ী পেশাজীবী হওয়ায়, আমার পেশা ব্যবসা হওয়ায়, তো আমি এটাকে অস্বীকার করতে পারি না। এই দায় আমার উপরও বর্তায়, এই দায় সকলের উপর বর্তায়, এবং মানুষও সেটাকে খুব সানন্দে মেনে নিয়েছে। মানুষও ব্যবসাকে সমর্থন করেছে, মানুষও পুঁজিকে সমর্থন করেছে। তো আলটিমেটলি এই প্রভাবটা আমাদের সকলের উপরই পড়বে। কজ আমার ঘরটা পরিষ্কার করে আমার ঘরের ওয়েস্টটা আমি বাড়ির সামনে ফেলে দিলাম, এর মানে এই না যে সেখান থেকে দুর্গন্ধটা একটা সময় আমার বাড়িতে আসবে না, বা তার প্রভাব আমার স্বাস্থ্যের উপর পড়বে না। এটা কখনো হয় না। প্রকৃতি সবসময় তার উপর যে আচরণ করা হয় তার বিপরীতটা ঠিকই আমাদের কাছে ফিরিয়ে দেয়। তো আসলে আমাদের যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেদের পরিবর্তন করছি, যতক্ষণ পর্যন্ত বিশ্ব শক্তিগুলো এটা অনুধাবন করতে না পারছে যে কেবলমাত্র প্রফিট না, কেবলমাত্র কর্পোরেটাইজেশন না, আমাদের যে প্রাণপ্রিয় পৃথিবী, আমাদের যে প্রাণভূমি, সেটাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি, তাহলে এই প্রফিট, এই মানে নগরায়ন, শিল্পায়ন, এগুলো দিয়ে কী হবে? তো এই উপলব্ধিটা, এই বোধটা আমাদের ভেতরে ভীষণ দরকার, যে আগে তো এই পৃথিবী, তারপরে মানুষ, এবং সেই মানুষের জন্যই তো আমাদের সব কিছু আজকে। তো আজকে সেই সভ্যতাকে যখন ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছি, সেটা নিয়ে যাওয়ার অধিকার আপনাদের কারো নেই, আমার নেই। তো এই নগরায়ন, শিল্পায়নের নামে প্রকৃতির ওপর একের পর এক বিরূপ প্রভাব আমাদেরকে আটকাতে হবে। আমাদেরকে নতুন নতুন গাছ লাগাতে হবে, পুরনো যে বন সম্পদ আছে আমাদেরকে সেটাকে সংরক্ষণ করতে হবে। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে ম্যানগ্রোভ, বৃহত্তম ম্যানগ্রোভ, সেখানে কোল ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। যেই ম্যানগ্রোভে পৃথিবীর অক্সিজেন ভান্ডারের মিনিমাম একটা পার্সেন্টেজ সেখান থেকে আসে,
কিন্তু সেটাকে রক্ষার জন্য আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের সেখানে কোল ইন্ডাস্ট্রি করতে হবে, নগরায়ন, শিল্পায়ন, এগুলো তো করতে হবে। যে কাতার, দুবাই অয়েল বিক্রি করে এত টাকা উপার্জন করেছে, সেই টাকা দিয়ে কাতার, দুবাইয়ের প্রকৃতিকে সবুজায়ন করার জন্য কত টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে আমি জানি না, কিন্তু উঁচু উঁচু দালান ইমারত তৈরি করার জন্য লক্ষ লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে। তো আমাদের সামনে আধুনিকতা মানেই নগরায়ন এবং শিল্পায়ন, আধুনিকতা মানেই প্রফিট, আধুনিকতা মানেই মুনাফা। সেখানে মানুষের ক্ষতি হচ্ছে নাকি ভালো হচ্ছে সেই ব্যাপারগুলো ভাবার কোনো দরকার নেই। আমরা শুধু সিস্টেম লস কমাতে চাই। আমরা চাই নদীকে বাদ দিলে তার প্রভাব প্রকৃতির ওপর কি পড়বে সেটা চিন্তা না করে আমরা চাই আমাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে। আমরা চাই যশোর রোডকে চারপাশের গাছগুলো কাটলে এই উত্তর 24 পরগনা জেলার প্রকৃতির ওপর কি প্রভাব পড়বে সেটা না ভেবে আমরা শুধু চাই প্রচুর যানবাহনের সংখ্যা বেড়েছে, রাস্তাটা চওড়া হতে হবে। তো যতদিন পর্যন্ত আমাদের এই মানসিকতা থাকবে, যতদিন পর্যন্ত আমরা না পাল্টাবো, ততদিন পর্যন্ত প্রকৃতিও তার শোধ আমাদের উপর থেকে নিয়ে থাকবে। তো এটাতে অবাক হওয়ার কোনো কিছু নেই। তো আশা করব আমাদের শুভবুদ্ধির উদয় হবে, আমরা সকলে মিলে এই পৃথিবীটাকে আবার আমাদের বাসযোগ্য করে তুলব। এই পৃথিবীর উপর এতদিন যে অত্যাচার, নির্যাতন আমরা চালিয়েছি, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসব। আমরা গাছ লাগাবো, আমরা নবায়নযোগ্য শক্তির উপর বেশি নির্ভর করব, সৌরশক্তি, বায়ুশক্তিকে কাজে লাগানোর পেছনে রিসার্চ করব, ইনভেস্টমেন্ট করব। যে ইনভেস্টমেন্টটা আমরা একে অপরকে ধ্বংস করার জন্য করছি, সেই ইনভেস্টমেন্টটা আমরা প্রকৃতিকে সুন্দর করে নির্মল রেখে আমরা কি করে আমাদেরকে টিকিয়ে রাখতে পারি তার পেছনে করব। কেবল মুনাফা অর্জনের জন্য প্রতিযোগিতার দৌড়ে একে অপরকে ধ্বংস করার জন্য, একে অপরকে পেছনে ফেলার জন্য আমরা উন্মত্ত হয়ে থাকবো না। তো এই বার্তাটাই আমার কাছে সকলকে দেওয়ার, যে সেভ দ্য আর্থ, সেভ প্ল্যানেট, সেভ দ্য হিউম্যান। নমস্কার।